হ্যালো। ডিপি বাই ডিএক্স আছে কয়েকটা জায়গায়। এখন দেখো আমাদের সেকেন্ড থার্ড টেকনিক বা কেস থ্রিতে আমি কেস 2তে অলরেডি কিছুটা এক্সপ্লেনেশন দিয়ে ফেলছি, তারপর আবার দিচ্ছি যে যদি আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এবার হলো এক্স ইজ দ্য ফাংশন অফ ওয়াই পি আকারে লেখা যায়। এক্স ইজ দ্য ফাংশন অফ ওয়াই পি, দ্যাট মিনস এক্স কে যদি বাকি দুইটার ফাংশন আকারে লেখা যায়, এর আগে ছিল ওয়াই কে যদি অন্য দুইটার ফাংশন আকারে লেখা যেত। সো এখানেও একই কাজ, যদি এক্স কে যদি আমার ফাংশন অফ ওয়াই পি আকারে লেখা থাকে, এর আগে আমরা ডেরিভেটিভ করছিলাম এক্স এর রেসপেক্টে, এটাকে জাস্ট তার উল্টা ওয়াই এর রেসপেক্টে করব। যদি আমরা এই ইকুয়েশনটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে আমাদের একটা এখানে আমাদের মানে পাই ইউজ করছি, পাই একটা ফাংশন বোঝানোর জন্য, বা আগেরটার সাথে এটা একটু ডিফারেন্ট এটা বোঝানোর জন্য। কেউ এফ ইউজ করতে পারে, অন্য কোনো কিছু ইউজ করতে পারে, নট এ ম্যাটার। সো এখানে আমি বলছি যে আমরা যে এর আগে করছিলাম এক্স এর রেসপেক্টে, এবার করব ওয়াই এর রেসপেক্টে। তাহলে উদ্দেশ্যটা কি আমরা পরে বুঝতে পারবো, যে ওয়াই এর রেসপেক্টে তখন আমাদের ডিএক্স বাই ডিওয়াই হয়ে যাবে, তাই নয়? রাইট লেফট হ্যান্ড সাইডটা আমাদের হয়ে যাবে তখন ডিএক্স বাই ডিওয়াই। তো সুবিধা তখন কি হবে, যে ডিএক্স বাই ডিওয়াই এর পরিবর্তে যেহেতু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু পি, তাহলে ডিএক্স বাই ডিওয়াই হয়ে যাবে 1/p। তখন আমাদের আর কোনো এক্স থাকবে না এই গিভেন ইকুয়েশনে। অ্যাকচুয়াল আমাদের যে সলভেবল ফর এক্স এবং সলভেবল ফর ওয়াই, এখানে আমাদের কাজ হলো এক্স এবং ওয়াই কে ইলিমিনেট করে দেওয়া সামহাউ। ঠিক আছে, তো এই সামহাউ বলতে এখানে আমরা ডেরিভেটিভ করে ইলিমিনেট করে দেই, তখন একটা ভেরিয়েবল কমে যায়। কমে গেলে আমাদের আগের মেথডগুলিতে আগের যে কোনো মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, কারণ ওই জিনিসগুলো আমাদের নোন। সো এখন আমরা एग्जांपल হিসেবে নেই, যেমন 2px = 210y প্লাস p³ cos²y, এটা আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন 2p দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে কি আসে, x যে 10y/p প্লাস p² cos²y/2। দেখো এটাকে আমরা x ফাংশন অফ p এবং y আকারে লিখতে পারছি, এখানে p এবং y ছাড়া আর কোনো কিছুই নাই। সো এখন আমরা কাজ হলো যে এটাকে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেব। তাহলে y রেসপেক্টে লেফট সাইডে আসবে আমাদের dx/dy, আর 10y ডেরিভেটিভ হলো sec²y/p, আর 1/p কে ডেরিভেটিভ করলে আসবে -1/p² dp/dy। তাহলে সাথে মাল্টিপল হলো 10, এইজন্য 10y/p² মাইনাস তো হবে dp/dy। এবার হলো এখানে যদি আমরা p² কে ডেরিভেটিভ করি তাহলে 2p আসবে, আর dp/dy আর 2 কাটা যাবে, তাহলে আমাদের p cos²y dp/dy। এবার যদি আমরা p² কে রেখে cos²y কে করি, তাহলে cos কে করলে মাইনাস সাইন আসে, এইজন্য আমাদের মাইনাস, আর sin y cos y 2 আর 2 কাটা যাবে, আমাদের আসবে p², তাহলে -p² cos y sin y। এখন এই dx/dy এর পরিবর্তে আমরা বসায় দিব হলো যে 1/p টা আমরা সাবস্টিটিউট করে দিব, dy/dx এর পরিবর্তে 1/p। এখন আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে কোথাও দেখো x নাই, এখানে p এবং y এর ফাংশন। তো এখানে আমাদের dp/dy, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয়ে গেল dp/dy আকারে। ঠিক আছে, এখন তার রেসপেক্টে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম, এখন আমরা এটাকে সলভ করব, এটাই হলো আমাদের কাজ। তো এখন এই সলভটা যে কখন কিভাবে হবে বলা যাবে না। যেমন এখানে দেখা যাচ্ছে যে এখানে যে পাশে একটা প্রোডাক্ট আছে আর বাকি ওগুলির সাথে একটা ফ্যাক্টর করা যায়। ঠিক আছে, মানে ফ্যাক্টরাইজ করা যায়। যেমন এগুলি সবগুলিকে যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি, তাহলে দেখো 1/p আর 1 মাইনাস sec²y। আবার আমরা যে sec² মাইনাস 1 ইকুয়াল টু আমরা মনে হয় একটা ফর্মুলা জানি। ঠিক আছে, কারণ sec² মাইনাস tan² ইকুয়াল টু ছিল 1। ঠিক আছে, সো ওখান থেকে আমরা লিখতে পারি যে আমরা যেটা পাবো যে এই দুইটা টার্ম থেকে আমরা লিখতে পারবো tan² y/p, আর
এটাকে আমরা একদম রাইট সাইডে লিখলাম, এটা এবং এটা হয়ে গেল, আর আমাদের এই দুইটা। এখন এখান থেকে দেখো যদি আমরা p10y কমন নেই তাহলে আমাদের এটা একটা ফ্যাক্টর হয়ে যাবে এবং এটার সাথে মিলে যাবে। সো ফ্যাক্টরাইজ করলে আমাদের যেটা আসবে এটা একটা ইকুয়েশন আসবে, আর আমাদের এটা আরেকটা ইকুয়েশন আসবে। সো এখান থেকে আমাদের কাজ হলো যে যেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে বা ডেরিভেটিভ আকারে আছে, এখানে আমরা পি কিন্তু একটা ভেরিয়েবল হিসেবে নিচ্ছি, এখানে পি কে ডিওয়াই বাই ডিএক্স আকারে নেই নেই। বি কেয়ারফুল, এটা একটু মনে রাখতে হবে। সো আমরা এই জন্য এই টার্মটাকে নিব, পি টেন ওয়াই মাইনাস ডিপি বাই ডিওয়াই ইকুয়াল টু জিরো, ওই অংশটাকে নিব না। কেন নিব না সেটা আমাদের পরে আসতেছে, পরের প্রবলেমে আমরা বলবো। এখন এটাকে দেখো যদি আমরা এটা ভেরিয়েবল সেপারেবল হয়ে যায়, টেন ওয়াই ডিওয়াই এক সাইডে চলে যাবে আর ডিপি বাই পি আরেক সাইডে। এইটা আমার একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটাকে ভেরিয়েবল সেপারেবল করা যায়, এই জন্য ভেরিয়েবল সেপারেবল করে ফেললাম। 10 এর পরিবর্তে সাইন বাই কস লিখলাম, এবং আমরা জানি কসকে ডেরিভেটিভ করলে সাইন আসে আর একটা মাইনাস আসে। সো এখন ইন্টিগ্রেট করলে আমাদের এখান থেকে সলভ করলে যেটা পাবো পি ইকুয়াল টু সি বাই কস ওয়াই। এই পি এর ভ্যালু আমরা বের করলাম, এই পি এর ভ্যালু যখন আমরা সাবস্টিটিউট করবে একদম গিভেন ইকুয়েশনে, এখানেও করা যায় এখানেও করা যায় এজ এ উইশ, যে যদি আমরা সাবস্টিটিউট করি, সো সাবস্টিটিউট করলে আমাদের যেটা আসবে টোয়াইস এক্স সি বাই কস ওয়াই ইকুয়াল টু 210y প্লাস সি কিউব বাই কস কিউব ওয়াই কস স্কয়ার ওয়াই। সিম্পলিফাই করলে আমাদের আসবে টোয়াইস এক্স সি ইকুয়াল টু 2 sin y প্লাস সি কিউব। এখানে দেখো যেহেতু ডেরিভেটিভ একবার, এখানে কনস্ট্যান্টও একবার আসছে। আর আমি এখানে বলে রাখি যে আমরা এই টার্মটা নেই নাই, কারণ এখান থেকে পি এর ভ্যালু হয়তো বের করা সম্ভব হবে, কিন্তু এই পি এর ভ্যালু বের করলে আমাদের এখানে যেরকম একটা কনস্ট্যান্ট সি আসছে, এখানে কোনো কনস্ট্যান্ট আমরা পেতাম না। সো কোনো কনস্ট্যান্ট না পেলে যে সলিউশনটা আসতো সেখানে কোনো সি থাকতো না, তবে একটা সলিউশন সে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে, বাট গিভেন কন্ডিশনকে স্যাটিসফাই করে না, ওই ধরনের সলিউশনটাকে বলা হয় সিঙ্গুলার সলিউশন। সে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে বাট গিভেন কন্ডিশনকে স্যাটিসফাই করবে না, এই কারণে সে ওই ধরনের সলিউশনকে বলা হয় সিঙ্গুলার সলিউশন। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। দেই যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি এবার আমাদের ফাংশন অফ x ইকুয়াল টু ফাংশন অফ y পি আকারে লেখা যায়, তাহলে আমাদের এবার ডেরিভেটিভ করব y উইথ রেসপেক্ট টু y, এবং কারণ হলো যে তখন আমাদের যে রাইট লেফট কিনা লেফট হ্যান্ড সাইডটা দ্যাট মিন্স dx বাই dy হয়ে যাবে, তার পরিবর্তে আমরা y 1 বাই p সাবস্টিটিউট করতে পারবো। তার মানে তখন x পুরোপুরি ভাবে গিভেন ইকুয়েশন থেকে ইলিমিনেট হয়ে যাবে, তখন সে থাকবে শুধুমাত্র y এবং p এর ফাংশন। y এবং p এর ফাংশন আকারে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাকে কিভাবে সলভ করে সেটা আমরা প্রিভিয়াস লেকচারগুলিতে শিখছি, যেন আমরা সেটা ব্যবহার করতে পারি, এই জন্যই এই টেকনিকটা এখানে আসছে। সো एग्जांपल হিসাবে আমরা এটা আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন 2p দ্বারা ডিভাইড করলে আমাদের লেখা যায় x ইকুয়াল টু ফাংশন অফ y এবং p, রাইট হ্যান্ড সাইডে y এবং p ছাড়া কিছুই নাই। সো এখন আমরা তাকে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dx বাই dy এর পরিবর্তে আসবে 1 বাই p। এই 1 বাই p এখন আমাদের এখানে আর কোথায়ও x নাই, ভিজিবল কোথায়ও আর এক্স নাই, সো সব হয়ে গেছে পি এবং ওয়াই এর। এখন এইটাকে আমাদের সলভ করতে হবে। এখন কোন টেকনিক ইউজ করব, যেই কোনো টেকনিক দরকার হয় এখানে ব্যবহার করতে হবে, তবে এটা সলভ করা যাবে আগের যে মেথডগুলিতে। এখানে এটা কনফার্ম যে এরপরে সলভ করা যাবে আগের যে মেথডগুলি শিখছি যে কোনো একটা মেথড দিয়ে। সো এখানে আমাদের টেকনিক্যালি দেখা যায় যে এটাকে ফ্যাক্টরাইজ করা যায়, ফ্যাক্টরাইজ করা গেলে একটা ফ্যাক্টর আমরা খুব সিম্পল পেয়ে যাই, খুবই সিম্পল একটা ফ্যাক্টর চলে আসে যেটাকে আমরা ভেরিয়েবল সেপারেবল করতে পারি, যেটা আমরা এই কোর্সে প্রথমে শিখছি। ভেরিয়েবল সেপারেবল করে আমরা তাকে সলিউশন করলে দেখা যাবে আমরা পাবো p ইকুয়াল টু c বাই y, p ইকুয়াল টু c বাই cos y। এটা যখন আমরা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেব তখন আমরা আমাদের রিকোয়ার্ড বা জেনারেল সলিউশন পেয়ে যাব গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এখন এখন আমাদের কেজ হলো 4 নাম্বার, এটাকে বলা হয় ক্লিয়ার আউট ইকুয়েশন। এটা হলো আমাদের কেস 2 এর একটা মানে একটা স্পেশাল ফর্ম, ঠিক আছে, কেস 2 এর একটা স্পেশাল ফর্ম।
ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় ক্লিয়ার আউট ইকুয়েশন। যে যদি আমার এটা এক মনে রাখতে হবে যেহেতু একজন লোকের নামে, ঠিক আছে, y ইকুয়াল টু যদি px প্লাস এফ অফ পি মানে ফাংশন অফ পি হয়, দ্যাট মিন্স এখানে এক্স, এখানে এখানে ওয়াই আর এখানে এক্স থাকে, ঠিক আছে, এবং এই পাঁচটা যদি ফাংশন অফ পি আকারে থাকে, তো এখানে দুইটাকেই এক্স কে ফাংশন অফ পি আকারে বা পি কে সরি এক্স কে ফাংশন অফ ওয়াই পি আকারে বা ওয়াই কে ফাংশন অফ এক্স পি আকারে দুইটা আকারে এক্সপ্রেস করা যাবে। এটা তেমন কঠিন হয় না। এটা ওই যে 2 এবং 3 যে কোনো ভাবে করা যেতে পারে, তবে এটা এইভাবে হওয়ার কারণে এটার একটা স্পেশালিটি আছে, এটা আরো সিম্পল হয়ে যায় আগের যে মেথডগুলির চেয়ে, এটা আরো সিম্পল হয়ে যায়। তাহলে ক্লিয়ার আউট ইকুয়েশন এটা মনে রাখতে হবে y ইকুয়াল টু px প্লাস f অফ p, এখানে এই p এর পাওয়ার মানে ফাংশন অফ p যে কোনো কম্বিনেশন হতে পারে। তো এই ইকুয়েশনটাকে এখন যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেই তাহলে কি পাবো, dy বাই dx ইকুয়াল টু p প্লাস যেহেতু x p আকারে x কে করলে p পাবো আর p কে করলে x dp বাই dx প্লাস আর এখানে পাবো del f df বাই dp আর dp বাই dx। সো dx বাই d এর পরিবর্তে আমরা p বসাবো, p p ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে আমরা দেখো x প্লাস df বাই dp ইনটু dp বাই dx ইকুয়াল টু 0 পাবো। তাহলে এখানে একটা প্রোডাক্ট আর এখানে একটা, এটা একটা ফ্যাক্টর আর এটা আরেকটা ফ্যাক্টর, দেখো এইটার মতনে একদম এরকম হয়ে গেছে, দুইটা ফ্যাক্টর হয়ে গেছে। তো এখানে আমাদের কিছু সিম্পলিফাই করতে হয়েছে, আর এটার ক্ষেত্রে সব সময় এই ফ্যাক্টর আকারে আসবে, ওইখানে আমাদের সিম্পলিফিকেশন করা লাগছে আর এখানে আমাদের সিম্পলিফাই করা লাগবে না, এটা সবসময় এই আকারেই আসবে, এটা কনফার্ম, কারণ এটা জেনারেল মেথডে করানো হচ্ছে। সো এই ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু যদি আমরা জিরো নেই, জিরো নিয়ে সেটাকে যদি সলভ করি তাহলে আমাদের পি ইকুয়াল টু সি পাবো। দ্যাট মিনস এই গিভেন ইকুয়েশনে পি এর পরিবর্তে সি বসিয়ে দিলে আমরা জেনারেল সলিউশন পাবো। তাহলে আমরা গিভেন ইকুয়েশন দেখেই বলে দিতে পারবো তার সলিউশন কি, এবং এটা সবসময় একটা স্ট্রেট লাইন হয়, এটা যে সলিউশনটা সেটা অলওয়েজ একটা স্ট্রেট লাইন হয়। আর আরেকটা ফ্যাক্টর রয়ে গেছে সেটা ইকুয়াল টু জিরো বললে, জিরো ধরে আমরা প্রিভিয়াস প্রবলেমে বলছিলাম যে এইটা ধরেও আমরা পি এর একটা ভ্যালু পাবো, সেটা বসালে আমরা যেটা পাবো সেটাকে বলছি আমরা সিঙ্গুলার সলিউশন। এখানেও ঠিক তাই, যে আমরা এটা ধরে যদি আমরা একটা সলিউশন পি এর ভ্যালু পাবো, ওই পি এর ভ্যালু বসালে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় সিঙ্গুলার সলিউশন। তাহলে আমরা অ্যাজ এন এক্সাম্পল হিসাবে একটা নেই, যে যেমন পি ইকুয়াল টু আমাদের cos px sin y equal to sin px cos